বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ ও উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। 5 আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে প্রথম উদযাপন করা হচ্ছে এবং দ্বিতীয়বারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2022 প্রদান করা হয়েছে। সেই উপলক্ষে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আগস্ট মাস আমাদের শোকের মাস। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদ, 2 লাখ মা বোন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। 15 আগস্ট বাঙালি জাতির জীবনের সব থেকে একটা কালো অধ্যায়, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, জাতি হিসেবে আত্মপরিচয় পেয়েছি, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়েছি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর্থসামাজিক উন্নয়নের পথে। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর একই সাথে আমার পরিবারের সদস্য, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই, শেখ কামাল, সেও আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, এবং তার নবপরিণীত স্ত্রী সুলতানা কামাল, তাকে নির্মমভাবে হত্যা করে। আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে তার নবপরিণীতা বধূ, তার স্ত্রী পাবিন জামাল রোজি, সেও একজন ক্রীড়াবিদ ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার 10 বছরের ছোট্ট ভাইটি, কি অপরাধ তার ছিল জানি না, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, তাকে হত্যা করে। একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি, যিনি ছুটে এসেছিলেন বাড়ি আক্রান্ত হয়েছে শুনে, ঘাতকের দল ব্রিগেডিয়ার জামিল, তাকে নির্মমভাবে হত্যা করে। পুলিশের এসপি সিদ্দিকুর রহমান, ঘাতকরা যখন দোতলায় উঠতে যায় বাধা দিয়েছিল, তাকে হত্যা করে। একই সাথে আমার মেজুপুর বাড়ি আক্রমণ করে। শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা, বাংলা বাণীর সম্পাদক ছিলেন এবং যিনি এই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অনেক অবদান রেখেছেন, তাকে নির্মমভাবে হত্যা করে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা আরজুমনি, যে আমার সেজপুকুর মেয়ে, তাকেও হত্যা করে। আবার সেজপুকুর বাড়ি আক্রমণ করে। আব্দুল ওয়াহাব সানিয়াবাদ কৃষিমন্ত্রী এবং কৃষক নেতা ছিলেন, তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রিন্টু সহ ওই বাড়িতে কাজের বুয়া, তার ছেলে সহ আরো অতিথি যারা ছিল, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। গুলির আঘাতে আমার ফুপু পঙ্গু ছিলেন, ফুপুতো ভাই, ফুপুতো বোনার 2 জন, সবাই গুলির আঘাত পায়। এইভাবে 15 আগস্ট যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 15 আগস্ট হত্যার পরে আমাদের বিচার চাওয়ার অধিকারটুকু পর্যন্ত হরণ করে নেওয়া হয়েছিল, খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দেওয়া হয়েছিল। আমার বাবার বোধহয় একটাই অপরাধ ছিল, বাংলাদেশটাকে স্বাধীন করা। স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি অতি অল্প সময়ের মধ্যে গড়ে তুলে
আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে নিয়ে গিয়েছিলেন। তার আকাঙ্ক্ষা ছিল যে ঘুণে ধরা সমাজ ব্যবস্থা ভেঙে নতুন সমাজ গড়ে তুলবেন। ঔপনিবেশিক শক্তির দ্বারা গঠিত প্রশাসনিক অবকাঠামো ভেঙে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে জনগণের কাছে ক্ষমতা নিয়ে যাওয়া এবং সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে বিজয়, সে বিজয়ের ইতিহাস মুছে ফেলা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ, স্বাধীনতা সংগ্রামের যে আদর্শ, সে আদর্শ বিকৃত করে দেওয়া হয়। এভাবে একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মাত্র 3.5 বছর তো সময় পেয়েছিলেন। এই সময়ের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান দেন, যে সংবিধানে জনগণের মৌলিক চাহিদার কথা উল্লেখ আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু স্বাধীনতাই এনে দেননি, একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এবং একটি জাতিকে আত্মমর্যাদাশীল করা, এটাই ছিল তার লক্ষ্য। আর সেই দিকে লক্ষ্য রেখে তিনি একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি শিক্ষা, ক্রীড়া সহ সর্বক্ষেত্রে, সংস্কৃতি বিকাশ, সব ক্ষেত্রেই তিনি ওই অত অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে গেছেন। এই খেলাধুলা আমাদের একটা পারিবারিক ঐতিহ্য। কারণ আমার দাদা যেমন ফুটবল প্লেয়ার ছিলেন, আমার ছোট দাদা শেখ হাবিবুর রহমান, তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন, আমার আব্বাও ফুটবল প্লেয়ার ছিলেন, এবং অফিসার্সদের যে ক্লাবটা, সেখানে আমার দাদা যেমন খেলতেন ছাত্রদের নিয়ে, আমার আব্বাও খেলতেন, তাদের মধ্যে কম্পিটিশন হতো। অসমাপ্ত আত্মজীবনী যদি আপনারা পড়েন, সেখানে তা জানতে পারবেন। কাজে আমার আব্বা সবসময় শুধু নিজেই যে খেলেছেন তা না, খেলাধুলার প্রতি যেন আরও আমাদের দেশের যুব সমাজ আরও সম্পৃক্ত হয়, শিশু কিশোররা যেন সম্পৃক্ত হয়, তার জন্য তিনি উদ্যোগী ছিলেন। আজকে কামালের জন্মদিন। কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিল এবং একাধারে সে হকি খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আবার সিতার বাজাতো, আবাহনীর ছাত্র ছিল, ভালো গান গাইতে পারত, নাটকে অংশগ্রহণ করতো, নাটকে তার অনেক নাটক তার আছে, নাটকে অংশগ্রহণ করতো, উপস্থিত বক্তৃতায় সবসময় সে পুরস্কার পেত। এইভাবে আমি জানি না, এত প্রতিভা এবং রাজনৈতিক সচেতনতা এবং দূরদর্শিতা ছিল। শাইন স্কুল থেকে পাশ করে যখন ঢাকা কলেজে ভর্তি হয়, তখন থেকে সে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমরা সবাই সংগঠন করতাম, আমরা কখনো কোনো পদ নিয়ে আমাদের চিন্তা ছিল না। আমার বাবা দেশের মানুষের জন্য রাজনীতি করেন, তার আদর্শ নিয়ে আমরা পথ চলতাম, এবং তিনি আমাদের শিখিয়েছিলেন যে সাদা সিধে জীবনযাপন করতে হবে, কাজে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটাই ছিল আমাদের মোটো, এটাই আমাদের শিখিয়েছিলেন এবং আমরা সেটাই করতাম। কামাল সবসময় অত্যন্ত সাদাসিধেভাবে চলাফেরা করত। তার পোশাক পরিচ্ছদ, জীবনযাত্রা খুবই সীমিত ছিল। এমনকি আমার বাবা দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে কোনো অহমিকা ছিল না। এটা আমার মা বাবা কখনো চাননি। খুব সাধারণভাবে জীবনকে চলা, এটাই ছিল তার লক্ষ্য। আমরা যখন ধানমন্ডিতে আসি 61 সালে, আসলে ধানমন্ডিতে খেলাধুলা বা কোনো রকম সুযোগ ছিল না। তখন আবাহনী সমাজ কল্যাণ সমিতি নামে প্রথম একটা সংগঠন করা হয়। হারুন এখানে আছে, তারা সবাই আরও অনেকে এর সঙ্গে ছিল, আজকে আর অনেকেই বেঁচে নেই, অনেকে আছে। এবং সেই সমাজ কল্যাণ সমিতির সাথে কিন্তু আমরা সবাই জড়িত ছিলাম। আমার মাও সেখানে গেছেন। ওই মাঠটা, আবাহনী মাঠটা যেটা, সেখানেই কিন্তু প্রথম এর ভিত্তিতে অনেক সেখানে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা অনেক কিছুই করা হতো। এভাবেই ধানমন্ডির ছেলে মেয়েরা যারা, তাদের জন্য একটু খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়। এবার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও এই খেলাধুলাটা অব্যাহত থাকে, কারণ কামাল রাজনৈতিকভাবে এত সচেতন ছিল
আপনারা জানেন যে 7ই মার্চের ভাষণে জাতির পিতা যে ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণাকে সামনে রেখে প্রত্যেকটা এলাকায় এলাকায় আমাদের নেতাকর্মীরা সুসংগঠিত হচ্ছিল। কারণ তিনি বলেছেন যার যা কিছু হতে তাই নিয়ে প্রস্তুত থাকতে, প্রত্যেকটা এলাকায় একটি সংগঠন গড়ে তুলতে, সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। কামাল সব থেকে বেশি কাজ করতো 19 নম্বর রোড, আবাহনী ক্লাব এবং 7 মসজিদ রোডে সহ ধানমন্ডি এলাকায় যুব সমাজকে নিয়ে সে সর্বক্ষণ ব্যস্ত থাকতো। এমনকি 25শে মার্চ সেই সন্ধ্যা থেকেই ওই রাস্তার ব্যারিকেড দেওয়ার জন্য কামাল বাসা ছেড়ে চলে যায় এবং সেখানে তারা কাজ করতে শুরু করে। 25শে মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী, যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর গণহত্যা শুরু করে, ঠিক সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন, যেটা 26শে মার্চের প্রথম প্রহরে সমগ্র বাংলাদেশে আমাদের এখন যে বিজিবি, তখন ছিল ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে এবং পুলিশের ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে সেটা ছড়িয়ে দেওয়া হয়। কামাল তখনও কিন্তু মাঠে কাজ করে। রাতে আমাদের বাসা আক্রমণ করে, আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, বাসা সম্পূর্ণ প্রায় ভেঙে চুরে রেখে যায়। দ্বিতীয় দিন আবার আক্রমণ করে। আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে শুনে কামাল সেই আবাহনী ক্লাবের ওখান থেকে প্রায় 50টা ওয়াল টপকে, যখন কারফিউ ছিল, মাকে দেখতে আসে। কিন্তু ওই দিন রাতটা আবার আমাদের বাড়িতে আক্রমণ করে। পাশের বাসা থেকে ডক্টর সামাদ সাহেবের পরিবার আমার মাকে এবং রাসেলকে ওখানে নিয়ে যায়। আমরা 25 তারিখ রাত্রেই বাসা থেকে আমাদেরকে আব্বা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন, আর কামালও পিছনে বাসায় শেল্টার নেয় এবং সেখান থেকে এসে মুক্তিযুদ্ধে চলে যায়। কামাল মুক্তিযুদ্ধে যখন যায়, কামালকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন লেখাপড়া করার জন্য এবং তাকে সর্বরকম সহযোগিতা করবে। কামাল কিন্তু সেটা রাজি হয়নি। কামাল বলছে আমি যুদ্ধ করতে এসেছি, আমি যুদ্ধ করবো, আমি ট্রেনিং নেব। দেরাদুনে প্রথম কোর্সে সে ট্রেনিং নেয় এবং ট্রেনিং নিয়ে সে যুদ্ধে যায়। পরবর্তীতে তাকে কর্নেল ওসমানী, যিনি আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব নেন, তাকে তার এডিসি হিসেবে কামালকে নিয়োগ দেওয়া হয়। কামাল এবং মেজর নূর যে খুনি, একই সাথে কর্নেল ওসমানীর এডিসি ছিল। নিহতের কি নিষ্ঠুর পরিহাস যে 15ই আগস্ট এই নূরই প্রথম আসে, কারণ কর্নেল ফারুকের নেতৃত্বে যে গ্রুপটা আমাদের 32 নম্বর বাড়ি আক্রমণ করে, সেখানে কর্নেল নূর, হুদা এরা প্রবেশ করেছিল। কামাল মনে হয় কিছু ধোঁকায় পড়ে গিয়েছিল তাকে দেখে, ভেবেছিল বোধহয় তারা বোধহয় উদ্ধার করতে এসেছে, কিন্তু আজ যে ঘাতক হয়ে এসেছে সেটা বোধহয় জানতো না। কারণ প্রথমটা কামালকেই গুলি করে, এরপরে একে একে পরিবারের সব সদস্যকে তা নির্মমভাবে হত্যা করে। একজন শুধু ক্রীড়াবিদ না বা রাজনৈতিক নেতা হিসেবে তার অনেক দূরদর্শিতা ছিল। ঢাকা কলেজ থেকে পাশ করে সে কামাল যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। আমাদের বাসায় সবসময় মানুষ ভরা থাকতো। তাই পরীক্ষার আগে কোনো বন্ধুর বাসায় যেয়ে সে পড়াশোনা করতো, যাতে পরীক্ষায় তার ভালো রেজাল্ট হয়। কামালের জন্ম হবার পরপরই আব্বা গ্রেপ্তার হয়ে যান। 49 সাল থেকে 52 সাল পর্যন্ত আব্বা বন্দী ছিলেন। কামাল ছোট্টবেলায় আমি যখন আব্বাকে আব্বা আব্বা বলে ছুটে যেতাম, ও ঠিক ওভাবে যেতে পারতো না, আমাকে জিজ্ঞেস করতো। তো এইভাবে ওর ভিতরে সবসময় একটা অতৃপ্তি ছিল।
তবে আব্বা বের হওয়ার পর ওকে যথেষ্ট আদর করতেন, কিন্তু তারপরে বোঝা যেত যে ছোটবেলা বাবা স্নেহ বঞ্চিত হয়েছিলেন। সেজন্য আব্বা ওকে খুব বেশি আদর করতেন, যেন যে সময়টা পাননি সেই সময়টা দেওয়ার চেষ্টা করতেন এবং খুব ভরসা করতেন। আর আব্বা যখন কারাগারে বন্দি থাকতেন, ছোট্ট বয়স থেকে সে মার পাশে থেকে থেকে সংসারের অনেক দায়িত্ব পালন করতেন, খুবই দায়িত্বশীল ছিল। পাশাপাশি আমার দাদা দাদি সকলের জন্য তার একটা দায়িত্ববোধ ছিল, যেটা খুব বিরল এরকম একটা অল্প বয়সের ছেলের মাঝে, কিন্তু সেই জিনিসটা তার মাঝে খুব বেশি ছিল। আমরা পিঠে দুই ভাই বোন, আমাদের যখন ঝগড়াঝাটি হতো আমরা মারপিটও করতাম, আবার খেলাধুলাও করতাম, একই সাথে সাইকেল চালাতাম, কামালের সাথে একসাথে ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, বল খেলা সবই খেলতাম। আবার আমি যখন পুতুল খেলতাম আমার সাথে পুতুলও খেলতো। আবার পুতুল খেলা নিয়ে পড়শিদের সাথে ঝগড়া হলে সেই ঝগড়ায় আমার সঙ্গে অংশগ্রহণ করতো। এরকম একটা চমৎকার সম্পর্ক আমাদের ছিল। যেহেতু আব্বা বেশিরভাগ কারাগারে থাকতেন, কাজে আমাদের ভাই বোনকে নিয়ে আমার মা আমাদেরকে একসাথে রাখতেন, আর আমরা সেইভাবেই বড় হয়েছিলাম। আমার বাবা ক্ষমতা ছিল, এটা সত্যি, কিন্তু আমরা কখনো এই ক্ষমতাটাকে বড় করে দেখিনি। এটা আমার মা বাবার শিক্ষা ছিল না। আমার 32 নম্বরের বাড়িতেই থেকে গিয়েছিলেন, কারণ মা বলতেন যে এরকম শান শওকতে থেকে আমার ছেলে মেয়েরা তাদের দৃষ্টি খারাপ হয়ে যাবে, ওই ক্ষমতা, জৌলুস, আরাম আয়েশ এসব দিকে যেন নজর না যায়। সেভাবেই কিন্তু তিনি আমাদেরকে মানুষ করে গেছেন আমার মা বাবা। এবং কামালও এরকম সাদাসিধে। সুলতানার সাথে বিয়ের কথা যখন হয়, প্রথমে তার খুব একটা আপত্তি ছিল। হ্যাঁ, আমার সাথে খেলে আমার ছোট বোনের মতো, কিন্তু জামাল, রেহানা, রাসেল আমাদের সবাই সুলতানার খুব ভক্ত ছিল। এবং আমার আব্বা নিজেও একদিন ওকে বলেছিলেন এত সুন্দর ওর চোখ দুটো। তা আমরা অনেকটা কামালকে জোর করেই রাজি করেছিলাম সুলতানার সাথে বিয়ের। দুর্ভাগ্য যে সুলতানা যে ইউনিভার্সিটিগুলো পাওয়া, সেই মেয়েটিও জীবন দিয়ে গেল। রোজি জামালের স্ত্রী, আমার ছোট ফুপুর মেয়ে, এই ঘাতকের দল আমার ছোট ফুপুর বাসায়ও গিয়েছিল। আর জামালের স্ত্রী হিসেবে সে তো 32 নম্বরে মৃত্যুবরণ করে। আজকে কামাল আমাদের মাঝে নেই। আধুনিক ফুটবল খেলা, আবাহনী ক্রীড়াচক্র গড়ে তোলা বা বিভিন্ন খেলাধুলায় এদেশের ছোট শিশু থেকে শুরু করে যুবকদেরকে সম্পৃক্ত করা, সে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে কামাল। পাশাপাশি সঙ্গীত চর্চায় স্পন্দন শিল্পী গোষ্ঠী, সেখানে বিভিন্ন লোকসঙ্গীত, মারফতি, মুর্শিদি, নানা ধরনের আধ্যাত্মিক সঙ্গীত, সেগুলি রেকর্ড করে নিয়ে এসে অর্গানে সেগুলি বাজিয়ে আধুনিক সুরের সাথে মিলিয়ে সেগুলিকে জনপ্রিয় করা, এই কাজটা খুব দক্ষতার সাথে করতো। এবং আমাদের বাসার ছাদের উপরেই তারা সেখানে অনেক প্র্যাকটিস করতো। সেখানে সমস্ত শিল্পীরা, আজকে কাজে হাবলু একাই আছে, ফিরোজ শাহী, ফেরদৌস ওয়াহিদ, নাসিরুদ্দিন সহ অনেকে, আরও অনেকে ছিল। তারা সবসময় ওখানে আসতো, আলোচনা করত। আমি ফিরে আসার পর যখন 32 নম্বরটা মিউজিয়াম করি, ফিরোজ শাহ এসে আমাকে অর্গানটা দিয়ে যায় মিউজিয়ামে রাখার জন্য। এর কিছুদিন পরে নাসির এসে আমাকে কামালে একটা সিতার মেরামত করতে দিয়েছিল ওর কাছে, সেটাও আমাকে দিয়ে যায়। সেটা 32 নম্বরেই আমি রেখে দিয়েছি মিউজিয়ামে। আজকে গানের জগতেও আমরা যে সমস্ত দেশীয় গানগুলি আজকে আধুনিক টিউন দিয়ে সেগুলিকে যে জনপ্রিয় করা বা ব্যান্ডে বাজানো, এর উদ্যোক্তাও ছিল কিন্তু এই স্পন্দন শিল্পী গোষ্ঠী এবং কামাল, ওরাই এটা করতো। হাইকোর্টের মাঝারি নুয়া পাগলা যেসব গান গাত সেগুলি রেকর্ড করে নিয়ে এসে সেগুলিকে অর্গানে দিয়ে সেগুলিকে আধুনিকায়ন করা, সে কাজটাও কিন্তু শুরু করে গিয়েছিল তারা। কাজে বহুমুখী প্রতিভা নিয়ে সে জন্মেছিল। হয়তো বেঁচে থাকলে আরও উন্নতি করতে পারত। সেনাবাহিনীতে কমিশন পেয়েছিল, কিন্তু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের ছাত্র,